নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনার কথা শুনতে এসেছি আমি সুচন্দ্রিমা। সবার আগে দেখে নিন এই মুহূর্তের হেডলাইন্স। পেগাসাস কাণ্ডে কেন্দ্রের জবাবে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে 3 সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কখনোই খর্ব করা যায় না, সাংবাদিকদের সূত্র প্রকাশে বাধ্য করা যায় না, ওই নিরাপত্তা সাংবাদিকদের দিতেই হবে, পেগাসাস মামলার পর্যবেক্ষণে বললেন প্রধান বিচারপতি। সাংবিধানিক রক্ষা কবচের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, দেশের প্রত্যেক নাগরিকের গোপনীয়তার অধিকারও সুরক্ষিত থাকা উচিত, বললেন প্রধান বিচারপতি। পেগাসাস মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন রাহুল গান্ধীর। বিরোধীরা পেগাসাস নিয়ে একজোট, সংসদে ঝড় উঠবে বার্তা রাহুলের। পেগাসাস মামলায় সুপ্রিম নির্দেশে খুশি বিরোধীদের দাবিতে শিলমোহর, বলেন সৌগত রায়। আড়ি পাতার বিরোধীদের অভিযোগে মান্যতা দিল সুপ্রিম কোর্ট, বললেন কুণাল ঘোষ। বোধেও হলো না আরিয়ানের জামিন, শুনানি শেষ বম্বে হাইকোর্টে। বৃহস্পতিবার ফের আরিয়ান মামলার শুনানি। কার্শিয়াংয়ে খুশির মেজাজে মুখ্যমন্ত্রী, সকালে হাঁটলেন রাস্তায়, চা চক্রে আড্ডা, গানে মাতলেন মুখ্যমন্ত্রী, গেলেন জুতোর দোকানেও। পুরো পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলীয় রণকৌশল ঠিক করতে ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। চলতি মাসের শেষে তাঁর সভায় উপস্থিত থাকার কথা বেশ কয়েকজন বিজেপি নেতার। ত্রিপুরায় বিজেপিতে ভাঙন, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি নেতা পরীক্ষিত বর্মন। বিজেপি ন্যাশনাল কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। এখনও সংকটজনক সুব্রত মুখোপাধ্যায়, তবে অবস্থা স্থিতিশীল। মন্ত্রীর চিকিৎসায় গঠিত 7 সদস্যের মেডিকেল বোর্ড। আলাপন মামলায় রায়দান স্থগিত, ক্যাটের সিদ্ধান্তের বিরুদ্ধে আলাপনের দায়ের করা মামলা 2রা নভেম্বর পর্যন্ত রায়দান স্থগিত হাইকোর্টের। দেহরাদুনে ঘুরতে গিয়ে মৃত্যু 5 বাঙালি পর্যটকের। আসানসোল থেকে ঘুরতে গিয়েছিলেন তারা, আহতরা হাসপাতালে ভর্তি। ভোট পরবর্তী হিংসা মামলায় স্বস্তি শেখ সুফিয়ানের, আগামী 9 নভেম্বর পরবর্তী শুনানি। তার আগে গ্রেফতার করা যাবে না সুফিয়ানকে, জানালো আদালত। রাজ্যে করোনা বেলাগাম, একদিনে আক্রান্ত হাজারের কাছে। কলকাতার পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আক্রান্ত 272 জন। রাজ্যে একদিনে মৃত্যু 15, এর মধ্যে 4 জন কলকাতার। 7 বেসরকারি হাসপাতালকে শোকজ, রাজ্য স্বাস্থ্য কমিশনের স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করায় শোকজ। 23 নভেম্বর স্বাস্থ্য কমিশনের শুনানি। ফের উইকিলিক্স কর্তা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে তৎপর আমেরিকা। ব্রিটেন থেকে উৎখাত করা হোক অ্যাসাঞ্জকে, আদালতে দাবি মার্কিন আইনজীবীর। আমাদের নজরে পেগাসাস কাণ্ড। ফোনে আড়িপাতার ঘটনায় দিনের পর দিন আমরা অনুষ্ঠান করেছি। গোপনীয়তার অধিকারের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দিনের পর দিন সোচ্চারও হয়েছে, তুলে ধরেছি যারা এর শিকার হয়েছেন তাদের মতামত। এই একটা ইস্যুই দিনের পর দিন স্তব্ধ করে দিয়েছে সংসদের অধিবেশন। বিচার চেয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা, তাতে কান দেয়নি সরকার পক্ষ। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা, আর সেই আবেদনের ওপর ভিত্তি করেই আজ নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। নজরদারির অভিযোগ নিয়ে কেন্দ্রের ভূমিকাকে কার্যত তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল প্রত্যেক নাগরিকের গোপনীয়তার অধিকার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই গোপনীয়তা লঙ্ঘন নিয়ে কেন্দ্রের জবাব চাওয়া হলেও তার সদুত্তর মেলেনি। তাই গঠিত হলো 3 সদস্যের তদন্ত কমিটি। এই কমিটির মাথায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি RV রবীন্দ্রন। তাকে সাহায্য করবেন প্রাক্তন IPS অলোক যোশী ও সাইবার বিশেষজ্ঞ সন্দীপ ওবেরয়। কমিটিতে রাখা হয়েছে সাইবার বিশেষজ্ঞদেরও। তাঁরা খতিয়ে দেখবেন ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ভারতীয়দের ওপর নজরদারি চালিয়েছিল কিনা, নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে কিনা। বিরোধীদের অভিযোগকে মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালত আজ জানিয়েছে প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় বিদেশি স্পাইওয়্যার দেশের নাগরিকদের ফোনে হানা দিচ্ছে, তা যথেষ্ট গুরুতর বিষয়। এটা মোটেই কাম্য নয়।
নাগরিক অধিকারের পাশাপাশি সাংবাদিকদের ফোনে হানাদারি নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের সাফ কথা, সাংবাদিকদের ফোনে আড়ি পাতলে ধাক্কা খাবে জনস্বার্থই। এমন ঘটনায় সত্য কোনোদিন সামনে আসবে না। সাংবাদিককে সূত্র প্রকাশ করতেও বাধ্য করা যায় না। তথ্যের যুগে আধুনিক প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে গোপনীয়তা রক্ষাও খুব জরুরি। জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে যদি অযাচিতভাবে গোপন নজরদারি চলতে থাকে তা মানা যায় না বলেও বুঝিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। 8 সপ্তাহ পর এ নিয়ে ফের শুনানি। তবে সুপ্রিম নির্দেশের পরেও কেন্দ্র যেভাবে স্পাইওয়্যার কাণ্ডে ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিয়েছে তাতে বিরক্তি ফুটে উঠেছে বিচারপতিদের মন্তব্যে। আদালতের নির্দেশে খুশি বিরোধীরা, এতে জয় দেখছেন তারা। আর আজ এই নিয়েই আপনার কি মত শুনবো সে কথা, শোনাবো বিরোধী পক্ষ থেকে সাংবাদিকদের কথাও। তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। তদন্ত কমিটিতে কারা কারা আছেন একবার নজর দেব সেদিকে। কমিটির মাথায় আছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর.ভি. রবীন্দ্রন। তাকে সাহায্য করবেন প্রাক্তন আইপিএস অলোক যোশী ও সাইবার বিশেষজ্ঞ সন্দীপ ওবেরয়। 1976 ব্যাচের অলোক যোশী আইবির যুগ্ম অধিকর্তা ছিলেন। 2014 সাল পর্যন্ত তিনি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রধান ছিলেন। র প্রধান থাকাকালীন জাতীয় সুরক্ষার কারণে এ ধরনের গোয়েন্দাগিরির অভিজ্ঞতা আছে, তার ফলে সেই বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। অবসরের পর 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের প্রধান ছিলেন। তার সঙ্গেই থাকছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ ওবেরয়। এই তদন্ত কমিটিকে সাহায্য করতে গড়া হয়েছে 3 সদস্যের টেকনিক্যাল টিম। কমিটিতে থাকছেন সাইবার বিশেষজ্ঞ নবীন কুমার চৌধুরী। নবীন চৌধুরী গান্ধীনগরের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সে ইউনিভার্সিটির ডিন। তার সঙ্গে আছেন প্রফেসর প্রভারণ পি, তিনি কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞ। কেরলের এক ইঞ্জিনিয়ারিং স্কুল অমৃতা বিশ্ববিদ্যাপীঠের প্রফেসর তিনি। টেকনিক্যাল কমিটিতে রাখা হয়েছে অপটিক্যাল নেটওয়ার্ক বিশেষজ্ঞ অশ্বিন অনিল গোমস্তেকে। ইনি আইআইটি বম্বের কম্পিউটার সায়েন্সের প্রফেসর। এই টিম গড়েই পেগাসাস কাণ্ডের সত্যের খোঁজে সুপ্রিম কোর্ট। আজকে এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাইছি। টেলিফোন লাইন খুলে দেওয়া হচ্ছে, ফোন করে নিজের কথা নিজের মত জানাতে শুরু করতে পারেন। তবে আরো একটা বিরতির পর ফিরে এসে শুনছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আপনার কথা। পেগাসাস, আজকে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে এবং কেন্দ্রকে যেভাবে ভর্ৎসনা করেছে, তারপরেও অনর্গল নিজের মনের কথা বলতে থাকা প্রধানমন্ত্রী নিশ্চুপ। এই ইস্যু নিয়ে সংসদের অধিবেশন তোলপাড় হয়েছে, তারপরও সরকার কোনো জবাব দেয়নি। আজকে সুপ্রিম কোর্ট 3 সদস্যের কমিটি গড়ে দিয়েছে। তারা বলতে চাইছে যে কেন্দ্রের তৈরি করা কমিটির ওপর তারা ভরসা রাখতে পারছেন না। এই তীব্র ভৎসনার পরও কেন্দ্রের তরফ থেকে না কোনো উত্তর আছে, না কোনো পদক্ষেপ। আপনার মত কি জানান? স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিজের মতামত জানাতে শুরু করতে পারেন। ইতিমধ্যে একজন দর্শক এসেছেন, শিশির মণ্ডল। নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, আজকে আমাদের কাছে এটা একটা বিশেষ আনন্দের দিন। উত্তরপ্রদেশের বিজেপি এমএলএ এমপি ছেলে যেভাবে কৃষকদের হত্যা করেছিল সে ব্যাপারে সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম। এরপরে আবার পেগাসাস মামলায় মোদী সরকার ধাক্কা খেল। এই মামলা প্রসঙ্গে চিফ জাস্টিস যেটি বলেছেন যে কেন্দ্র যে কমিটি করতে চেয়েছিল নির্লজ্জভাবে সেটাকে বাতিল করে দিয়েছেন, নাগরিকদের গোপনীয়তা অধিকারকে মান্যতা দিয়েছেন এবং সবচেয়ে আনন্দের খবর, সাংবাদিকদের স্বাধীনতা হস্তক্ষেপ করা চলবে না বলে মত প্রকাশ করেছেন এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বলেছেন।
এই ব্যাপারে আমার খুব আনন্দ হয়েছে এই কারণে যে আপনাদের চ্যানেল বন্ধ করে দেওয়ার যে অপচেষ্টা তারা করছিল, সেখানেও যে সুপ্রিম কোর্টে তারা রাম ধাক্কা খাবে এ ব্যাপারেও আমার কোনো সন্দেহ নেই। নমস্কার ম্যাডাম। ধন্যবাদ, আপনার মতামত জানলাম। প্রত্যেক নাগরিকেরই, শুধুমাত্র সাংবাদিকদের প্রসঙ্গই নয়, প্রত্যেক নাগরিকেরই গোপনীয়তার অধিকার খুবই গুরুত্বপূর্ণ এবং সুপ্রিম কোর্ট নজরদারির এই অভিযোগ নিয়ে কেন্দ্রকে তীব্র ভৎসনা করে বলেছে যে প্রত্যেক নাগরিকের গোপনীয়তার অধিকার সুরক্ষা করা এটা দায়িত্ব এবং এটি খুবই গুরুতর বিষয় যে এই গোপনীয়তার বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। গোপনীয়তা অধিকারের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দিনের পর দিন আমরা সোচ্চার হয়েছি এবং আজও চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করব আগামী দিনে। এটাও আমাদের কাছে একটা বিশেষ, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ঐতিহাসিক রায় আসার পর কিন্তু আরো বলা যেতেই পারে যে যে কমিটি তৈরি হয়েছে এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য তারা কাজ করবেন এবং কেন্দ্রের ঠিক করে দেওয়া কমিটির ওপর যে সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারছে না সেটাও পরিষ্কার। পরের দর্শক রয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার সুচন্দ্রমাদি, সকলকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে প্রথম যেটা শুরু করি, সত্যমেব জয়তে। এখানে কি হয়েছে, পেগাসাস এই কথাটা এসছে যেটা গ্রিক ধর্ম গ্রন্থে আমরা পাই যে দেবরাজ জিউসের বাহন হচ্ছে সেই পক্ষীরাজ ঘোড়া যে পেগাসাস, যে দুর্নীতিবাজদের তদন্ত করবে, পুরো খুঁজে বার করবে। কিন্তু যে ইসরায়েলের এই যে সিস্টেমটা পেগাসাস, এটা ভারতবর্ষের যে স্বরাষ্ট্র মন্ত্রক যে নিল কি জন্যে, রোজ ইউজ করবে, এনআইএ ইউজ করবে, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো ইউজ করবে এবং গোয়েন্দা সংস্থারা ইউজ করবে কি জন্যে, দুর্নীতিবাজদের খুঁজে বেড়ানোর জন্য। কিন্তু শাসক এই জিনিসটা ব্যবহার করছে, এটা হচ্ছে কি বিরোধীদের গতিবিধি, কথাবার্তা এগুলোর উপর নজর রাখার জন্য। এটা হচ্ছে অত্যন্ত নির্লজ্জ ঘটনা। কারণ কি, যে সৎ কাজে ব্যবহার করাটাকে নিজের ধান্দায় ব্যবহার করা। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, পেগাসাস তো বেশ কিছুদিন ব্যাপারটা উঠলো, এর আগে আমরা পেয়েছি ওই সময় যখন সুপ্রিম কোর্ট থেকে বলছে, কিন্তু আমাদের কেন্দ্রীয় যে স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকার তারা এটাকে একটুখানি বাইপাস করে যাওয়ার টেন্ডেন্সি দেখিয়েছে। এইখানে আমি প্রতিবাদ করি, সঙ্গে সঙ্গে উচিত ছিল তদন্ত করা। এখন সুপ্রিম কোর্ট প্রপার অর্ডার দিয়েছে, সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞ তারা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে তদন্ত করবে। মুখটা কার পূর্বে, পেগাসাসকে কি কাজে ব্যবহার করা হয়েছে, সাংবাদিক শুধু নয়, শুধু বিরোধী শক্তি নয়, যারাই শাসকের বিরোধিতা করবে তাদেরই ভয় জাগিয়ে দেবে। আরে সাধারণ মানুষ, আমাদের কনস্টিটিউশনে প্রত্যেকের নাগরিকের অধিকার আছে তাদের গোপনীয়তা রক্ষা, সেখানে হাত বাড়ালে তো মানুষ খেপবেই। এটা তো সত্যি কথা। সেই সত্যমেব জয়তে সত্য প্রকাশ পাক, দেখা যাক কোন মানে দুধ পানিকে পানি হোক। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবার আপনার কথায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দুজন দর্শক রয়েছেন অপেক্ষায়। সংলাপ নিয়োগী, নমস্কার, বলুন। নমস্কার সুচন্দ্রিমা ম্যাডাম, বলুন। কলকাতার প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। মেন কথায় যাওয়ার আগে একটা কথা খালি বলে নি ম্যাডাম, আমরা 16 দিন ধরে খুব কষ্টের মধ্যে ছিলাম। আজকে ঠান্ডা লেগেছে আপনার? না, ঠান্ডা লাগেনি। আমার এই নির্ভীক সংবাদদাতা এবং নির্ভীক সংবাদ চ্যানেল বন্ধ ছিল চতুর্থ স্তম্ভ, সেটা আবার সেকুলার নিয়ে শুরু হয়েছে। আমরাও সেকুলারে খুব মন ঢুকে গেছে, খুব আনন্দ পেয়েছি। এবার মূল কথায় যাচ্ছি, সেটা হচ্ছে আমি আজকে এটা আদালত অবমাননা করছি কিনা এবং দেশদ্রোহী হব কিনা জানি না। সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে, এটা আমরা দেখলাম, এবং ওই অপদার্থ অযোগ্য অশিক্ষিত প্রধানমন্ত্রী যে কিভাবে ওদেরকে অপমান করছে, মানে তারপরে এদের লজ্জা নেই। আমার একটাই ভয়, সুপ্রিম কোর্টের এই রায়টা কতটা গ্রহণযোগ্য হবে, কারণ গণতন্ত্রটাকে তো ওরা পুরো মানে একদম শেষ করে দিয়েছে গণতন্ত্রকে। ভারতবর্ষের বুক থেকে গণতন্ত্রকে জানি না সুপ্রিম কোর্ট এইটা কতটা কার্যকারিতা করবে। যদি কার্যকারিতা করে এবং ও পানিশমেন্ট করে, এই মুহূর্তে উচিত ওকে এক্ষুনি ফেলে দেয় সুপ্রিম কোর্ট, সেইভাবে আইন করুক যেটা অন্য জায়গায় আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের আইনে অনেক দেশকে তাদের পদানত করেছে তাদের নেতাদের। অতএব সেই জায়গাটা করতে হবে, এটাই আমরা চাই।
তবেই সুপ্রিম কোর্টের ওপর আমাদের ভরসা আবার ফিরে পাবো। তা নাহলে আমি খুব চিন্তায় আছি। এর আগে অনেক এরকম কিছু হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট লাস্টে নানাভাবে ঢোক গিলেছে। সেটা আমি আদালত অবমাননা যদি করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং তার জন্য যদি শাস্তি হয় আমি মেনে নেবো। কলকাতা টিভি জীবিত থাকুক, কলকাতা টিভি সবসময় থাকুক, সবসময়। এটাই আমার ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গের কথা বললেন, আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে যারা জয় বলে মনে করছে সেই বিরোধীদেরও উপর কিছু দায়িত্ব বর্তায়। কারণ বাদল অধিবেশনের সময় আমরা দেখেছি, শীতকালীন অধিবেশনও আবার শুরু হতে চলেছে, তারা কতটা সোচ্চার হচ্ছে এবার সেটা দেখার বিষয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা এই বিষয় নিয়ে আগেও সোচ্চার হচ্ছিও এখন এবং আগামীতেও হব। কারণ শুধুমাত্র সাংবাদিকদের অধিকারে হস্তক্ষেপ তো নয়, বা তাদের ফোনে আড়ি পাতা বা তাদের কাজে হস্তক্ষেপ করা তো নয়। দেশের প্রত্যেক নাগরিকের এই গোপনীয়তার অধিকার খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেশের সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে। কেন্দ্রের গায়ে যদি লাগে, তারা যদি নিজের মনের কথা বলতে থাকা প্রধানমন্ত্রীকে দিয়ে কিছু বলাতে পারেন, নিশ্চয়ই আমরা সেটা শুনব। হরিপদ হালদার পরের দর্শক, নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার। আমি বলতে যাচ্ছি যে মানুষের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক অধিকারের সংবাদের গোপনীয়তার ক্ষেত্রে কেন্দ্র সরকার এই পেগাসাসের মাধ্যমে যে গণতন্ত্র হরণ করছে, সংবাদের স্বাধীনতা হরণ করছে, তার বিরুদ্ধে আপনার ইটিভিকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য যেই চরম দুর্মূল্য অবস্থায় আপনার মতো একটা চ্যানেলে এরকম সত্য কথা বলা, কেন্দ্র সরকারের আক্রমণের ভয়ে ভীত না হয়ে আজকের যে কথাগুলো তুলে ধরলেন, এটা যেন যুগে যুগে হয়, তবে তো সমাজের ভালো দিকগুলো ফুটে উঠবে। আজকের চ্যানেলগুলো আমরা কি দেখছি? কেউ ফাদার, কেউ গদ্দার ফাদার হচ্ছে, সেগুলো দেখানো হচ্ছে। ফাদার গদ্দার হচ্ছে, দেখানো হচ্ছে। মানুষের ন্যায়সঙ্গত অধিকার হরণের এই যে দিকগুলো আপনারা তুলে ধরলেন, সমাজ গঠনে এটা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। ধন্যবাদ, আপনার মতামত শুনলাম। ললিত বন্দ্যোপাধ্যায় পরের দর্শক, নমস্কার, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দেখুন, এই পেগাসাসের ব্যাপারে আপনাদের চ্যানেলে আগেও আলোচনা হয়েছে। যেটা সবচেয়ে আশ্চর্য হচ্ছে, যেটা আমি সুপ্রিম কোর্টের সম্বন্ধে আমি কোনো কমেন্ট করছি না, কিন্তু আমরা কৃষি আইন নিয়ে ওরা কমিটি করেছিল, কতটা ফলপ্রসূ হয়েছে সেটা কিন্তু বুঝতে পারিনি। কমিটি করে ঠিক আছে, কিন্তু পেগাসাসের যেটা মেইন আমার বক্তব্য, সেটা হচ্ছে ইসরায়েল এনএসও পেগাসাস যে কেন্দ্রের যে অশুভ আঘাত এবং এটা যে মানুষের কত বিপদ, সেটা কিন্তু পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে। কারণ নির্লজ্জভাবে নাগরিকের ফোন আড়ি পাতা হচ্ছে এবং সমস্ত গোত্রের মানুষের, এবং ব্যক্তিগত বা সামাজিক পরিসরে নিহিত এলাকার সুরঙ্গ খুঁড়ে ঢুকে পড়ছে। যে রক্ষক সেই ভক্ষক, এটা দেখতে পাচ্ছি। মৌলিক নীতি হলো নিরপেক্ষতা প্রয়োজনে, যে জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য একটা আইন আছে, কিন্তু সেই আইনের অপপ্রয়োগ করে পুরো নিজের রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হচ্ছে। বিরোধী কণ্ঠস্বর বা যারা স্পষ্ট কথা বলে, সেটা সাংবাদিক হতে পারে, সমাজকর্মী হতে পারে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, সমস্ত ধরনের মানুষের উপর প্রয়োগ করা হচ্ছে। আমি যেটা মেইন বলতে চাইছি, যে আমরা যে কয়েক প্রজন্ম ধরে যে স্বাধীনতা সংগ্রামের আগে এবং পরে যে সংবিধানের যে মূল এথোস, যেটা বোধহয় স্বাধীনতার সাম্য সম্প্রীতি, সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এবং উনি যেটা করছেন, এটা আপনি স্কলারলি অ্যাপ্রোচ করে দেখবেন, আমি পরিষ্কার যেটা বুঝতে পারছি, একটাই পয়েন্টে বলা যায়, ওয়ান নেশন করে এবং অনেকদিন বলে যাচ্ছেন, তার আগে ওয়ান ইন্ডিয়া বলে যায়। মেইন প্রেসিডেন্সিয়াল ফর্মার গভর্নমেন্টে যাচ্ছে, সমস্ত ক্ষমতাটা উনি নিজে নিতে যাচ্ছেন। যে একটা সরকার যাচ্ছে, তার চরিত্রটা পরিষ্কার, যুক্তরাষ্ট্রের ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে একটা উগ্র জাতীয়তাবাদ, একটা সংবিধান বিরোধী শক্তি, একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শক্তি আমাদের কেন্দ্রে বিরাজ করছে। এদের জনকল্যাণের মধ্যে বিন্দুগত দৃষ্টি নেই, এটা প্রয়োজন বোধ করে না। কারণ মানুষের প্রায়োরিটি, মানুষের সমস্যা কোথায়, যেটা জওয়াহরলাল নেহরু 1938 সালে বলেছিলেন, আমাদের প্রথম কাজ স্বাধীনতার পর হবে মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষকে না ভাবতে না হয়, সেই জায়গা থেকে এথোস থেকে তো সরে গেছে। এদের কাজই হচ্ছে শুধু হিন্দু রাষ্ট্র তৈরি করা। এদের পেছনে আছে শক্তি RSS, যারা চাইছে। কারণ ইনি তিনটে জিনিস করেছেন, উনি নোটবন্দি করেছেন, উনি কাশ্মীরকে সবক শিখিয়েছেন, উনি অযোধ্যাতে রাম মন্দির করেছেন, এবং এখন যে মেইন টেন্ডেন্সি হচ্ছে
সমস্ত নাগরিককে 130 কোটি লোককে এক সাইজের জুতো পরিয়ে হিন্দু রাষ্ট্রে পরিণত করা। এবং এই কমিটি করতে পারে, শুধু কমিটির রেজাল্টটা কি হবে আমি কিন্তু খুব একটা আশাপ্রদ দেখছি না। কারণ কৃষি আইন নিয়ে আমি বিভ্রান্ত হয়ে গেছি, কারণ কৃষি আইনেও কমিটি করেছিল, সেই কমিটি কতটা কাজ করেছে আপনারা দেখতেই পাচ্ছি। সুতরাং একটা জিনিস এক্সপোজ হয়েছে যে ওরা যে পুরো আধিপত্যবাদ চালিয়ে যাচ্ছে, সমস্ত শ্রেণীর মানুষকে কন্ট্রোল করে দিচ্ছে, যুক্তরাষ্ট্র ধ্বংস করেছে, এটা প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে। এটি আমার বক্তব্য। ধন্যবাদ ললিত বাবু। পরের দর্শক রয়েছেন চন্দন সান্যাল। নমস্কার, বলুন। চন্দন কুমার সান্যাল, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, শুনতে Hello. পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আপনাদের লাইভ অনুষ্ঠানটা আমি দেখছি। এটা খুব ভালো পদক্ষেপ। কারোরই পক্ষে এটা ভীষণ অনুচিত যে ব্যক্তিগত কাজের উপর, স্পেশালি হোয়াটসঅ্যাপ, কল, ইমেল, কারোর হস্তক্ষেপ হোক। তো আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন, তো সুপ্রিম কোর্ট যাতে সুবিবেচনা করে সুযোগ সাজা দেয় এবং অ্যাকশন নেয়, তার জন্য একটু রিকোয়েস্ট করলাম। আমি খুব গর্বিত এই অনুষ্ঠান দেখার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের ফোন পেয়েও আমরা খুব গর্বিত, কারণ আপনার কথা, আপনাদের এই অনুষ্ঠান নতুন দর্শকদের আমরা প্রত্যেকদিন আহ্বান জানাই। যদিও অনেকেই লাইন পান না বলে অভিযোগ করেন, তাই বলি যে পুরনো দর্শকরা একটু বিরত যদি থাকেন ফোন করা থেকে, তাহলে নতুন দর্শকরাও সুযোগ পাবেন। কারণ এটাও আমাদের হাতে নেই যে কে ফোন লাইন পাবেন আর কে পাবেন না। প্রত্যেকের জন্য আমরা মতামত রাখার জায়গা খুলে দিয়েছি, আপনারা ফোন করতে পারেন। তবে আরও একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে শুনছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। গণতন্ত্রের ওপর আঘাত হানতে চেয়েছে পেগাসাস কাণ্ড। কার নির্দেশে এই আড়িপাতা হয়েছিল, প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। Who authorized Pegasus? Which agency, which person authorized Pegasus? As we all know, Pegasus cannot be bought by a private individual. It has to be bought by a government. It is a weapon. So our first question was, who authorized Pegasus? Our second question was, who are the victims of Pegasus? Who was it used against? Because there is a list of people, including politicians, opposition leaders, BJP members, Supreme Court people. So there's a Chief Justice of India, there's a list of people. So we asked, who are these people that have been attacked? And the final thing was, and I think this is a very important thing, did any other country have access to information of our people? Were they privy? Was this data kept with them? And we didn't get any answer. In fact, no reply was given to us. ধরা পড়ে গেছে বিজেপি। তৃণমূল প্রথম থেকে যে ব্যাপারে সোচ্চার হয়েছে তাই স্পষ্ট হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। মন্তব্য ডেরেক ওব্রায়ানের। Throughout the monsoon session of Parliament, all 20 days, 3 weeks of the monsoon session of Parliament, the BJP government did not allow a discussion on Pegasus, did not allow a discussion on internal security, did not allow Snoopgate and hacking, where everyone's mobile phones, including the TMC General Secretary, including IPAC who work with us. It is a big issue. TMC brought this issue up every single day of Parliament, and we were joined in Parliament by all the other opposition parties. So today, what has happened, it's evident by the words of the Supreme Court that the BJP has been caught. দর্শক রয়েছেন, কথা বলবো মন্টু শেখ। নমস্কার, বলুন। বেশ কিছুদিন আমাদের যে প্রিয় অনুষ্ঠান আপনার কথা এবং চতুর্থ স্তম্ভ বন্ধ ছিল, কিন্তু পুনরায় শুরু হওয়ার জন্য আপনাদেরকে কলকাতা টিভির সকল কর্মবিন্দুকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই পেগাসাস কাণ্ডের মাধ্যমে গণতন্ত্রের কণ্ঠ করার চেষ্টা
আমরা দেখেছি ভারতবর্ষে যে সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বেসর্বা সুপ্রিম কোর্ট, যেটার উপরেও হস্তক্ষেপ করেছে বর্তমান শাসক দল, এবং এই শাসক দল রাতারাতি বিচারপতিদের মানে পরিবর্তন বদলি এইসব আমাদেরকে দেখতেই হচ্ছে। তার সঙ্গে সঠিক কোনো মানে সাংবাদিক সঠিক সাংবাদিক দাতাদের হত্যা করা হচ্ছে, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে, আন্দোলনে কোনো আন্দোলনকে করা হচ্ছে। এইসব ব্যাপারে গণতন্ত্র তো একদম সমূলে উৎপাটিত হচ্ছে। তো আমাদের এই সরকারকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে, বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে একমাত্র এই সরকারের পতন ঘটানো আমাদের উচিত, নচেত আমাদের ভবিষ্যৎ কিন্তু ভারতবর্ষের খুবই খারাপ অবস্থার মধ্যে চলে যাবে। ভারতবর্ষের অবস্থা আজ সঙ্গীন, সর্বস্তরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সর্বসাধারণ, এবং আমাদের আবেদন নিবেদন কোনো কিছুই করা যাবে না। সরকার যেটাই বলবে সেটাই মাথা পেতে নিতে হবে। তো আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে এবং সকলকে একজোট হয়ে সমূলে এই সরকারকে উৎপাট করতে হবে। ধন্যবাদ, আপনার মতামত জানালেন আপনি। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, ফিরছে এক্ষুনি আপনার কথায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরের দর্শক রয়েছেন শেখ শমশের আলী। নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম। ব্যাপার হচ্ছে আজকের না, সুপ্রিম কোর্ট তো আগেও বলেছিল। ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্ট তো বললেন ওদের কাছ থেকে সত্যকারের ঘটনা, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কি শেষ কথা না, সুপ্রিম কোর্ট সত্যিকারের বিচারক একদম বিচার করবে। তারপর এই যে আমাদের অধিবেশন আসে, শীতকালীন অধিবেশন, আমাদের বিরোধীরা কি সবাই চেপে ধরবে, না এর মধ্যে আবার কিছু ব্যাপার থাকবে? খালি মুখে বললে হবে না, যদি ভালো করে বিরোধীরা চেপে ধরে দেখবেন ওদের পালাতে হবে, গদি ছেড়ে পালাতে হবে। অ্যাকচুয়ালি আমাদের বিরোধীরা একদম স্ট্রং না, বুঝলেন তো? এই সব যারা যারা সব মুখে মুখে বলছে, বাস্তবে দেখছেন সব যে যার নিজের স্বার্থ, দেশের স্বার্থে কেউ না, নিজের স্বার্থের জন্য গোছাচ্ছে, পাবলিকের জন্য কেউ ভাবে না, বুঝলেন তো? যদি সত্যিকারে ওরা যদি এই যে অধিবেশন চালু হবে, যদি ওরা বিরোধীরা এক কাট্টা হয়, ওদের বাবার ক্ষমতা হবে, বিরোধীদের বিরুদ্ধে যেতে পারবে। সুপ্রিম কোর্ট তো আছে, যদি সুপ্রিম কোর্ট তো আমরা রেখেছি, সুপ্রিম কোর্ট আছে বলে এই বিচারটা আজ পেলাম, কিন্তু আমাদের বিরোধীদের কিছু প্রশ্ন আছে, কারণ ওপর থেকে মুখে বলছে, আন্তরিকতার সঙ্গে ওখানে বিরোধিতা করবে তো বলুন না। আমার এইটা জিজ্ঞাসা চিহ্ন আছে, বুঝলেন তো ম্যাডাম? এই আর কি। ধন্যবাদ। ওকে ওকে। পুষ্পেন গোস্বামী পরের দর্শক। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আজকে প্রথমে তো মা তোমাকে আমি এবং তোমার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ যে কারণে আজকে এই পেগাসাসের ব্যাপারে যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন, এর জন্য অশেষ ধন্যবাদ সুপ্রিম কোর্টকে। কিন্তু আমাদের একটা অনুরোধ আছে সুপ্রিম কোর্টের কাছে, কেন এই সরকার যে কোনো জিনিস উল্টে পাল্টে দেয়, তো যাতে এটা উল্টো পাল্টাতে না পারে তার জন্য আপনার সুপ্রিম কোর্টকে দেখতে হবে স্ট্রংলি। কারণ সুপ্রিম কোর্ট বা কোনো এজেন্সিকে এরা মানে না, এরা সকলকে কৃতদাস বলে মনে করে। সেটা যাতে না হয় তার জন্য আপনাদের সজাগ থাকতে হবে, আমরাও সজাগ থাকবো, এবং যারা বিরোধী পার্টি সকল আছে সকলকে থাকতে হবে, তো কসাস থাকতে হবে, যাতে এটা করতে না পারে। তাই আপনাদের থ্রু যে সুপ্রিম কোর্টের কাছে আমরা অনুরোধ জানাই, যাতে স্ট্রংলি অ্যাকশন নেওয়া হয়, যাতে এই কানকাটা প্রধানমন্ত্রী, কানকাটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশ থেকে তাড়ানো হয় এগুলোকে। থ্যাংক ইউ বোন আমার, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, আপনার কথার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। পেগাসাস কাণ্ডে নিরপেক্ষ তদন্তের স্বার্থে 3 সদস্যের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। নজরদারি সংবাদপত্রের স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে শীর্ষ আদালত। আদালতের এই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে
প্রকৃত সত্য উদ্ঘাটনেও দাবি করেছেন তারা। ফোনে আড়িপাতা মামলায় অস্বস্তি বেড়েছে কেন্দ্রের। ঘটনায় নিরপেক্ষ তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে শুধু নাগরিকদের নয়, রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। সাংবাদিকদের ফোনে আড়ি পেতে খবরের সূত্র জানার চেষ্টা করা হয়েছে, তাতেও ক্ষোভ প্রকাশ করেছে আদালত। সুপ্রিম পর্যবেক্ষণে বলা হয়েছে, বেছে বেছে সাংবাদিক, রাজনীতিক ও সমাজকর্মীদের উপর চরবৃত্তি করা হয়েছে। সাংবাদিকদের ফোনে আড়ি পেতে জানার চেষ্টা হয়েছে সাংবাদিকদের সোর্স। এ ধরনের প্রযুক্তি সংবাদপত্রের অধিকারের উপর প্রভাব ফেলতে পারে। এভাবে চরবৃত্তি হলে সাংবাদিকদের কাজের মাধ্যমে দেশের নাগরিকরা কোনোদিনই প্রকৃত খবর বা তথ্য পাবে না। সুপ্রিম কোর্টে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা। এই সূত্রটা আমরা আদালতে দাঁড়িয়েও কিন্তু কখনো বলতে বাধ্য নই। ভারতীয় সংবিধানে সাংবাদিকদের জন্য কখনো কোথাও লেখা নেই যে সূত্র প্রকাশ করা যাবে কি যাবে না, কিন্তু এটাই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনো কোনো সাংবাদিক আদালতে দাঁড়িয়ে কখনো বলতে বাধ্য হয়নি যে আমার সংবাদের এই সূত্র। সুতরাং এইটা একটা মস্ত বড় আমি বলবো রিকগনিশন। এখানে সুপ্রিম কোর্ট যে এই রিকগনিশনটা দিয়েছে এটা খুব ভালো, এই জন্য যে সাংবাদিকদের সংবাদপত্রে আজকাল ভীষণভাবে চাপ আসছে যে খবরটা কোত্থেকে পেলে, কিভাবে করলে। এখন এইটার অনেক রাজনৈতিক নিয়ন্ত্রণ আসছে এবং ইন্ডিভিজুয়ালি ব্যক্তি স্বাধীনতার যে জায়গাটা সেটাও কিন্তু লুপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা যারা এই পেশায় আছি তারা জানি যে এর চেয়ে বড় সত্য আর হয় না। আমি বলবো এই কথাটা অতীতেও একবার দুবার বলেছে, কিন্তু কথা হচ্ছে কি এই সাংবাদিকদের এই রক্ষা কবচগুলো আমার নিজের মত এগুলো সংবিধানে জায়গা পাও। সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা ফোনে আড়ি পাতা হয় বলে অভিযোগ উঠেছিল। রাষ্ট্রীয় সুরক্ষার দোহাই দিয়ে সরকার যা কিছু করতে পারে না বলে মনে করছেন তিনি। গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলছো, তার যে সরকার যা খুশি করতে পারে এটা হয় না। খালি এটা মানে মত প্রকাশের স্বাধীনতা না, এটা প্রত্যেক নাগরিকের একটা মৌলিক অধিকার। নিরপেক্ষ তদন্তে সুপ্রিম কোর্টে কমিটি গঠনের সিদ্ধান্ত আসলে সংবাদপত্রের স্বাধীনতাকে শিলমোহর দেওয়া হলো বলে মনে করছেন বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী। নিঃসন্দেহে এটা আমাদের সাংবাদিকদের কিছু নয়, আমি বলবো আন্তর্জাতিক সাংবাদিক কলেজের যে তদন্ত করেছিলেন ভারতের সুপ্রিম কোর্ট সাংবাদিকদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ যাতে না হয় এই রায় তাকে শিলমোহর দিল বলা যেতে পারে। ফোনে আড়িপাতা নিয়ে বিরোধীদের সংসদীয় কমিটি গঠনের দাবি খারিজ করে দিয়েছিল মোদী সরকার। এবার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করায় কেন্দ্রের উপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। প্রকৃত সত্য উদ্ঘাটনে এখন সুপ্রিম কমিটির দিকে তাকিয়ে সকলে। কলকাতা টিভি। পরের দর্শক রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। নমস্কার, বলুন। নমস্কার। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে এই যে কমিটি হয়েছে এই কমিটি ঠিক মতো কাজ করবে কি করবে না। তাদের আশ্বস্ত করে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখন যে প্রধান বিচারপতি আছেন তিনি কিন্তু ওই রঞ্জন গগৈয়ের মতো নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন প্রধান বিচারপতি বাছাই করা হয় এই সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2 জন বিচারপতির নাম ছিল যাদের বাছাই করা হয়নি। এই বিচারপতির নাম প্রস্তাব করেছিলেন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। এই বিচারপতিকে সিলেক্ট করা হয় প্রধান বিচারপতি হিসেবে। সুতরাং আমি ভীষণভাবে আশ্বস্ত যে এই বিচারপতি যে কাজটি করবেন সেটা অন্তত বিজেপি গভর্নমেন্টের সহায়ক হবে না, এটা আমি ভীষণভাবে আশ্বস্ত। নাম্বার 1। নাম্বার 2, আজকে কেন্দ্রীয় সরকারের গঠন করে দেওয়া একটা কমিটিকে অস্বীকার করে সুপ্রিম কোর্ট একটা নতুন কমিটি করে দিল। কতখানি অবিশ্বাস, কতখানি অনাস্থা যে এতে প্রকাশ করা হয় আমি জানি না নরেন্দ্র মোদী বা অমিত শাহর সে বুদ্ধি আছে কিনা এটা বোঝার, হয়তো আছে, তাও না বুঝবে না। এই যে অনাস্থা, এই অনাস্থাটা কিন্তু যদি কোনো শিক্ষিত ভদ্র
মানে মানবিক প্রধানমন্ত্রী হতো, সে হয়তো অন্য কথা বলতো যে আমি এবার ভাবছি যে আমি আর থাকবো কিনা, বা পদত্যাগ তো দূরের কথা, এ তো করবেই না। তিনি হয়তো ভাবতে পারতেন পদত্যাগের কথা, যে আমাকে অস্বীকার করেছে, যেমন অস্বীকার করেছে 68% ভারতবাসী। এই 68% ভারতবাসী কিন্তু এদের বিশ্বাস করে না। যে 32% ভারতবাসী বিশ্বাস করে, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আর একবার ভালো করে ভেবে দেখুন যে আবার এদের বিশ্বাস করবেন কিনা। ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত বাবু। বিমল চট্টোপাধ্যায় পরের দর্শক, নমস্কার, বলুন। শুভ সন্ধ্যা ম্যাডাম। শুভ সন্ধ্যা। পেগাসাস নিয়ে যেটা চলছে, দেখুন এটা মানে একটা লজ্জার বিষয়টা আসে, এই সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে একবার ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন, যে ভুলের শাস্তি আজও মানে তারা ভুগছে বেঙ্গলে এবং ইন্ডিয়া বেসিসে। ব্যাপারটা হচ্ছে, দেখুন কোন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথার অংশ যখন একটা ঘরের মধ্যে থাকে, সেখানে কি কথা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেখানকার ভিডিওগ্রাফি করে যদি এটাকে মানে ভাইরাল করে দেওয়া যায়, সেটা যত বড় অপরাধ। এই কেন্দ্রীয় সরকার তথা দায়িত্ব জ্ঞানহীন কেন্দ্রীয় সরকার যেটা করছেন, সংবাদপত্রের মধ্যে আড়ি পাচ্ছেন, কার সঙ্গে কি কথা হচ্ছে, তাদের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এটা থেকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার মানে বার্তা আসছে, এইটা যে তারা ভালো কাজ কিছু করছেন না, অন্যায়কে সমর্থন করছেন, চোরকে সমর্থন করছেন, বিভিন্ন ধরনের লম্পটদের সাথে মিশছেন, লম্পটদের সঙ্গদান করছেন। এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ কোনো ভালো কাজ করলে সেখানকার যদি কেউ আড়ি পাতে, তাহলে দেখা যাবে তাদের মধ্যে কোনো দুর্নীতির কোনো খবর থাকবে না, বা দুর্নীতি কোনো কাজের কোনো পরিসংখ্যান থাকবে না। সুতরাং এরা যে অন্যায় করছে এবং নিজেদের অন্যায় এরা নিজেরাই শঙ্কিত, এটা কিন্তু নিজেরাই প্রমাণ করছে। খুব ভালো করে ভেবে দেখুন যে সংবাদপত্র মানে সংবাদ মাধ্যম কোন একটা জায়গার সংবাদ সংগ্রহ করতে গেলেন, যেমন ধরুন আমাদের হাতরাস কাণ্ডে যেখানে গেলেন সাংবাদিকরা যাচ্ছেন সেখানকার সত্য রহস্য উদ্ঘাটনে, সেখানে গিয়ে আমরা দেখেছি টিভি মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন সাংবাদিককে তাদের অবস্থাক তৈরি করা হয়েছে, যেতে দেওয়া হয়নি। কেন? ওখানে গেলে আসল সত্যটা প্রকাশিত হবে। সেটা একই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে। আশা করছি অন্তত পক্ষে পূর্বতন যে বক্তা বললেন যে 68% মানুষ যারা আজকে এদেরকে একদম পুরো নেগলেক্ট করছে, একদম পুরো অ্যাভয়েড করছে, আমার মনে হচ্ছে এই সংখ্যাটা এখন বোধহয় আরো বেড়ে গেছে, সম্ভবত বোধহয় 80% বলে আমার ধারণা। এবং এটা আস্তে আস্তে 2024-এর মধ্যে দেখবেন বিজেপি বলে একটা দল ছিল নিশ্চিহ্ন হয়ে যাবে, যেটা আজকে কংগ্রেসের পরিস্থিতি এসে গেছে, 0%-এ চলে আসবে। তারপর এদের এই ভুলটা পরে সংশোধিত হবে, যদি এদের মাথায় মগজের কোনো বুদ্ধি থাকে তবেই। কিন্তু বুদ্ধি আছে বলে মনে করছি না। কারণ যারা সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করে, যারা অন্যায়কে সমর্থন করে, দেশের অর্থ কোষকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দেওয়ার পর যারা চুপচাপ থাকে, তাদের ক্ষেত্রে বিশেষ করে ভারতবর্ষের মানুষ আমরা কখনো ভালো কিছু আশা করতে পারি না। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ বিমল বাবু। আপনার কথা একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিচ্ছি, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকবেন। পেগাসাসই নাভিশ্বাস তুলবে নরেন্দ্র মোদীর, এটা আমেরিকার ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড়। 21শে জুলাইয়ের সভা থেকে কেন্দ্রকে তোপ দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে নেব पेगासास ने की बोलेছিলেন তিনি। सर्वाइलेंस स्टेट करने चाहते हैं आप, इंस्टीट्यूट ऑफ डेमोक्रेटिक स्टेट, इसको सर्वाइलेंस स्टेट करने चाहते हैं। गणतंत्रेर बदले मने रखबेन गोয়েন্দাগিরি चलছে। आई हैव डन वन थिंग, आई एम शोइंग यू, देखो हम पूरा इसको प्लास्टर कर दिया। क्या करेगा? फोन रख के क्या करेगा? कैमरा में पूरा तुल लेता है, हम ऑडियो में भी बात करते हैं तो, फेस टाइम में भी करते हैं तो, वीडियो में भी करते हैं तो, मैं कैमरा का ही पूरा प्लास्टर लगा दिया। एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए, नहीं तो देश बर्बाद हो जाएगा, देश को बर्बादी हो जाएगा। किसी का ऊपर भरोसा नहीं है, केउ काउके विश्वास करते पाরছে না। इवन सेंट्रल गवर्नमेंट, आई एम सॉरी टू से, योर मिनिस्टर्स देयर फोन इज ऑल्सो ब्लॉक्ड। स्पाईगिरी चल रहा है, मिनिस्टारेर फोन पेगासास ঢুকে গেছে, অফিসারদের ফোন পেগাসাস ক্যাপচার্ড, অল লিডার্স ফোন পেগাসাস ক্যাপচার্ড, অল জাজেস ফোন, ম্যাক্সিমাম জাজেস ফোন ইজ অলসো ক্যাপচার্ড। পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর না বিশ্বাস, পেগাসাস হটাও দেশ বাঁচাও,
पेगासास हटाओ, स्पाइंग हटाओ, देश बचाओ। পরে দর্শক কি বলছেন শুনবো। শ্যামল খাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম, আপনি বলার আগে টেলিভিশনের ভলিউমটা একটু দয়া করে মিউট করে দিন। আমি একদম মিউট করে দিচ্ছি। আমি এইটা দিদির এটা করছিলাম, তো এই পেগাসাস ব্যাপারে আবে দোকান কাটা বলি। আর একটা জিনিস কি জানেন তো, এ মনে হচ্ছে এই ছাত্রীরা এরম একটা অযোগ্য, অশিক্ষিত, আনকালচার, এদের যদি একটা এরকম ভাবে এই দেশের দায়িত্ব দেওয়া হয়, যে আরো অনেক কিছু ব্যাপার আছে এদেরকে। আমি তো দেখেই যাচ্ছি দিনের পর দিন, মানে বলতে টিভি সামনে হয়তো আপনার আপত্তি থাকে, বাঁদরামিটা, এটা বাঁদরামি হচ্ছে, আর কিছু না, এগুলো বাঁদরামি হচ্ছে। লোকাল একটা বাঁদরগুলো বাঁদরামি করে, এ একটা সর্বোচ্চ এতে বসে এরা বাঁদরামি করছে। হ্যাঁ, একটা জিনিস আছে, দেখুন, আমরা যে কোনো ধর্ম মানি, বাপকে ছাড়ে না। হ্যাঁ, এদের একদিন পরিণতি দেখবেন, আপনার থেকে আপনার বয়স ছোট, হ্যাঁ, আমি হয়তো এদের পরিণতি দেখবেন। হ্যাঁ, এদের পটাশিয়াম সাইনাস খেতে হবে নিজে আত্ম সুসাইড করতে হবে, নাহলে দেশ ছেড়ে পালাতে হবে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। ওটা চালিয়ে যান, শুনছি। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আবারও, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিষয়ের দিকে নজর রাখছে, আপনাদের সঙ্গে কথা বলবো, তবে একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। পূর্ব মেদিনীপুরে স্বামী এবং কন্যাকে নিয়ে তিনি গাড়িতে আসছিলেন এবং সেই সময় দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর জখম হয়েছেন তার স্বামী এবং কন্যা, এবং এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিস্তা বিশ্বাসের। পূর্ব মেদিনীপুরের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ছিয়াশি নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার, এমনটা জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। কি জানা যাচ্ছে দুর্গা? দেখো, আজকে প্রায় ঘড়ির কাঁটায় ৮টা তখন বাজে, এরকম সময়তে আমাদের কাছে একটা খবর আছে যে তিস্তা বিশ্বাস কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজেপির মূলত তিনি কাউন্সিলর, এবং তিনি তার সপরিবারে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে তিনি কোনো একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এবং তার সাথে বেড়াতে যাওয়ারও একটা বিষয় ছিল। কিন্তু যেভাবেই হোক, যে কোনো মানে রাস্তাতে তার গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান তিস্তা বিশ্বাস বলে আমরা এখনো পর্যন্ত সূত্রে খবর পেয়েছি। এবং তার পাশাপাশি কন্যা এবং তার যে স্বামী ছিলেন, তারাও কিন্তু গুরুতর জখম, তাদেরকে দ্রুত কলকাতায় স্থানান্তর করা হচ্ছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর এসছে। এবং এই ঘটনা ঘটার সাথে সাথেই পূর্ব মেদিনীপুরের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে বিজেপির কর্মকর্তারাও সেখানে ছুটে যান এবং তারা সবাই মিলে মিলিত প্রচেষ্টায় কলকাতাতে তিস্তা বিশ্বাসকে দেহ এবং তার সাথে সাথে তিস্তা বিশ্বাসের গুরুতর জখমে কবলে পড়া তার স্বামীকে এবং মেয়েকে দ্রুত চিকিৎসার জন্য কলকাতা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে। এবং এরপরেই কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে যে মানে তিনি এই হঠাৎ করে এই যে মানে একটা লং ডিস্টেন্সে জার্নি করছিলেন এবং সেখানে কি কারণে কিভাবে এই ঘটনা ঘটলো, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো এবং সেই ঘটনার স্থলেতেই যেভাবে তিস্তা বিশ্বাস মারা গেলেন সেই বিষয়টি নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের একটা তদন্ত যে ঘটনা মানে কারণ সম্পর্কে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এটা নিয়ে পুলিশ আধিকারিকরা তদন্ত করছেন এবং আগামী দিনে তদন্ত রিপোর্ট তারা পেশ করবেন বলে আমরা এখনো পর্যন্ত এই সূত্রে জানতে পারি। দুর্গা, গাড়িটি কে চালাচ্ছিলেন? এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি যে তিস্তা বিশ্বাসের গাড়ি ড্রাইভার চালাচ্ছিল, আমার অন্য আরেকটি সূত্রে যে তার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত যেহেতু ঘটনাটা ৮টার সময় ঘটেছে, তাই পুরোপুরি ভাবে এখনো পর্যন্ত
অনেক কিছু সেই খবরাখবর এতে পৌঁছয়নি, এবং সময় যত গড়াবে তত পুরো বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। তবে দুটি সূত্র থেকে দুরকম খবর পাওয়া গেছে। একটাতে কেউ বলছেন যে তিস্তা বিশ্বাসের গাড়ি চালাচ্ছিল, তার প্রাইভেট ড্রাইভার ছিল, তিনি চালাচ্ছিলেন, কিন্তু অন্য আরেকটি সূত্র বলছে যে তিস্তা বিশ্বাসের স্বামী গাড়ি চালাচ্ছিল। ফলে এই এটা আসল কে গাড়িটা চালাচ্ছিল এটা পুলিশ যতক্ষণ না অফিসিয়ালি জানাচ্ছে সরকারিভাবে, ততক্ষণ বিষয়টা খোলসা হবে না। ধন্যবাদ দুর্গা, কথা বলে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একজন দর্শক রয়েছেন আজকের বিষয় নিয়ে কথা বলার জন্য, কাজল নন্দী। নমস্কার, বলুন। নমস্কার জানাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রথমে আপনাকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আর এই মুহূর্তে একটা খবর দেখলাম, নিমতৌড়িতে সড়ক দুর্ঘটনায় কলকাতার একজন প্রাক্তন কাউন্সিলর এবং একজন ওয়ার্ড কোঅর্ডিনেটর উনি প্রয়াত হয়েছেন। তো তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর পেগাসাস নিয়ে যে সুপ্রিম কোর্ট 3 সদস্যের কমিটি গঠন করেছে সেই রায়দানকে স্বাগত জানাচ্ছি। আমি পেগাসাস নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো সমালোচনামূলক বক্তব্য রাখতে চাইছি না, কারণ সমালোচনা মনে হচ্ছে এদের ঠিক কাজ করবে না, কারণ এরা সমালোচনা ধার ধারে। আমি শুধু ভাবছি আজকে 2021 অক্টোবরের প্রায় শেষ, 24 নির্বাচন হতে এখনো অনেক দেরি। আর একটা নির্বাচিত সরকারকে দুমদাম করে ফেলে দেবার মতো কথাবার্তা বলাও ঠিক আমার মনে হয় যুক্তিযুক্ত নয়। আমাদের তাকিয়ে থাকতে হবে সংবিধানের আমাদের নির্দেশিত পথের দিকে, জনগণ কখন রায় দেবে। তবে এটা নিঃসন্দেহে একটা ঘটনা যে সুপ্রিম কোর্ট যে ধরনের রায় দিয়েছে, পারস্পরিকভাবে আপনি দেখবেন যে এই সময়টুকুর মধ্যে কেন্দ্রীয় সরকার আরো অনেক পেগাসাসের মতন ঘটনা ঘটায়। আমি আশঙ্কিত যে আগামী দিনে ওই সময়টুকুর মধ্যে আরো অনেক পেগাসাসের থেকেও ভয়ঙ্কর অনেক কিছু করতে পারে, আমি সেটা নিয়ে আশঙ্কিত। এবং এই ঘটনা যত আস্তে আস্তে এরকম ঘটনা ঘটাবে, ততই আমার মনে হয় এই কেন্দ্রীয় সরকারের যে মেয়াদটা সেটাও আস্তে আস্তে কমবে, এবং জনগণের যে ভিত্তি সেটাও মনে হয় আমার কমবে। এখন চারিদিকে অনেক জল বইবে গঙ্গা দিয়ে। আশা করি বাকি যারা 32% এদের উপর বিশ্বাস রেখেছেন, আমার আগে দুজন কলার সে কথাও বললেন, তাদেরকে আমি স্বাগত জানাই তাদের বক্তব্যকে। সেই 32%-এর কাছে আমারও আবেদন, দয়া করে একবার ভেবে দেখবেন। ধন্যবাদ, ধন্যবাদ। নিশ্চয়ই যদি তারা ভেবে দেখেন, পেট্রোলের দাম নিয়ে তো তারা ভাবেন না, গ্যাসের দাম নিয়েও তারা ভাবেন না, যদি পেগাসাস খায় না মাথায় দেয় এইসব নিয়ে তারা ভাবেন, নিশ্চয়ই দেশের ভালো হবে। কারণ কার নির্দেশেই পেগাসাস কাণ্ড হয়েছে, বিরোধীরা তো প্রশ্ন আগেও তুলেছে, আগামীতেও তুলবে, এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে এ বিষয়ে নিশ্চয়ই আমরা সোচ্চার থাকবো। কারণ কেন্দ্র যেভাবে আজকে ভৎসনার শিকার হলো দেশের সর্বোচ্চ আদালতের কাছে, দেশের সর্বোচ্চ আদালত যেখানে বলছে এই গোপনীয়তার অধিকার খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্রের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ হয় আগামীতে, এই বিষয়টা নজর রাখাও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। ধন্যবাদ আজকে যারা ফোন করলেন। অনুষ্ঠান শেষ করছি, তবে রাত 10টায়ও দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।